প্রিয় দর্শক, এটিএন বাংলা নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ.এম. সঞ্জিত সিদ্দিকী। আজকে আমাদের আলোচনার বিষয় ওয়াকফ বিষয়ক আইন। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর মোহাম্মদ এমদাদুল হাসান। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে বিভিন্ন দাতব্য কাজের জন্য সম্পত্তি ওয়াকফা করা হয়ে থাকে। ওয়াকফা বলতে আমরা সাধারণত কি বুঝি? দেখুন, মুসলিম আইনে ওয়াকফ একটা খুবই চমৎকার একটা জিনিস। জি। এবং এই চিন্তাগুলো যে অনেক আগে থেকে 1400 বছর আগের যে চিন্তাটা, এবং এটা হলো একটা দাতব্য উদ্দেশ্যে স্পিরিচুয়াল কারণ যেটাকে বলা যায়। কারণটা স্পিরিচুয়াল, এক্স্যাক্টলি, কারণটা স্পিরিচুয়াল, কিন্তু উদ্দেশ্যটা হলো দাতব্য, মানব কল্যাণ, মানব হিতৈষী কাজ। যেমন অনেক কিছু হতে পারে, যেমন একটা মুসলিম কনসেপ্টে আর কি, যেমন একটা মসজিদ নির্মাণ, একটা আপনার গোরস্থান নির্মাণ, একটা মাদ্রাসা, ইভেন পানির ব্যবস্থা করা, একটা হসপিটাল, বিভিন্ন কিছু হতে পারে যেটা কিনা আপামর মানুষের কল্যাণের জন্যে করা হয়। যখন একজন মুসলিম এই কাজগুলোর জন্য তার সম্পদ, সেটা স্থাবর হোক অস্থাবর হোক, যে কোনো রূপেই হোক, সেটা যখন একটা হিতৈষী কাজের জন্য এবং তার স্পিরিচুয়াল কারণে সে যখন এটাকে দাতব্য উদ্দেশ্যে উৎসর্গ করে, তখন এই সম্পদটাকে বা এই স্থাবর বা অস্থাবর সম্পদটাকে ওয়াকফ সম্পদ বলে। এবং এই যে ঘটনাটা, সেই ঘটনাটাকে বলে, এবং এই বিষয়টাকে বলে মসজিদ বা মাদ্রাসা আমরা করে থাকি ওয়াকফার অধীনে, যে কোনো মানব হিতৈষী কাজ, এবং যেটা এবং মৃত্যুর পরও আপনি একটি পূর্ণ বা একটা সওয়াব, ইজ কল্ড সাদকায়ে জারিয়া। মানে যতদিন এই কাজগুলো হতে থাকবে, অনন্তকাল পর্যন্ত এর যে সওয়াব, এটা ওইভাবে অর্জন করতে পারছেন। এক্স্যাক্টলি, সাদকায়ে জারিয়া বলা হয়। জি। ওয়াকফ বিষয় নিয়ে কি আমাদের দেশে সুনির্দিষ্ট কোনো আইন রয়েছে বর্তমানে? আমাদের দেশে বর্তমানে যে আইনটা চালু আছে সেটা হলো ওয়াকফ অর্ডিন্যান্স 1962। এটাকে আমরা অ্যাডাপ্ট করেছি আমাদের দেশে, কিন্তু এটা খুব পুরনো একটা বিষয়। মুসলিম আইনে তো ওয়াকফ আইনের কনসেপ্ট, এবং ওয়াকফ মুসলিম আইনে তো 1400 বছর আগে। আমাদের এখানে যে একটা কংক্রিট একটা আইন আসে সেটা হলো 1913 সালে। এটাকে বলা হয় মুসলিম ওয়াকফ ভ্যালিডেটিং অ্যাক্ট। এটা 1913 সালে প্রথম হয়। এরপরে 1923 সালে ওয়াকফ কমিশনার বলে একটা পদ তৈরি করা হয়। এই ওয়াকফের পরে এই 1962 সালের আইন, যেটা কিনা এখন চলছে ওয়াকফ অর্ডিন্যান্স, সেইটা আসে। এবং এরপরে এই বিভিন্ন সময়ে, যেমন কিনা আপনার এই যে ওয়াকফের যে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ এই যেগুলো আছে, তো এইগুলোকে নিয়োগ এবং এদেরকে নিয়ন্ত্রণ এবং পরিচালনা করার জন্য আমাদের এখানে ওয়াকফের অ্যাডমিনিস্ট্রেটর ল, যেটাকে বলা হয় 1975 সালের আইন আছে। এখন এটা দিয়েই হলো না। দেখা গেল যে ওয়াকফের সম্পত্তি নিয়ে বিক্রয়ে ঝামেলা হচ্ছে, বা অতি লোভ অথবা কারাপশন হচ্ছে, এই জন্যে কিন্তু আলাদা আরেকটা আইন তৈরি করা হলো, যেটাকে বলা হলো ওয়াকফ বিক্রয়, ওয়াকফ সম্পত্তি বিক্রয় এবং উন্নয়ন আইন। এটা আবার 2013 সালে করা হলো। কারণ দেখা যাচ্ছিল যে ওয়াকফ সম্পত্তিগুলো নিয়ে বিক্রির যে প্রসেস, সেগুলোও মেনটেন করা হচ্ছিল না, এবং যেহেতু সম্পত্তির দাম বেড়ে যাচ্ছে এখন, সেহেতু একটা বিক্রয়ের প্রবণতা এবং এখানে করাপশানটা যাতে না হয়, এই জন্য এই নতুন আইনটা করা হলো যে এটা বিক্রি করলে এই বিষয়গুলো তোমাদেরকে মানতে হবে। এবং ওই 75 সালের আইনের পরে যেটা বললাম যে ওয়াকফ অ্যাডমিনিস্ট্রেটরদের সাথে, এখন দেখা গেল ওয়াকফ অ্যাডমিনিস্ট্রেশনে এমপ্লয়িজরা আসলো। এটা অ্যাডমিনিস্ট্রেটিভটা বড় হলো অ্যাডমিনিস্ট্রেশনটা। এই অ্যাডমিনিস্ট্রেশনটাকে ঠিকমতো কাজ করানোর জন্যে
1979 সালে একটা আইন তৈরি হলো, যেটা ওয়াকফ এমপ্লয়িজ রুল, মানে তারা কিভাবে গাইডেড হবে, জি এইরকম ব্যাপারগুলো। তো মানে এতগুলো আইন দিয়ে মানে এই ওয়াকফগুলা এখন গাইড করা হয় আর কি। খুব সংক্ষিপ্তভাবে জানতে চাচ্ছি যে একটি সম্পত্তি কিভাবে ওয়াকফার উদ্দেশ্যে দেওয়া যেতে পারে, এবং বা একটি ওয়াকফা প্রতিষ্ঠা করার নিয়ম বা বিধান কি আইনে রয়েছে? দেখুন, এটা আমাদের বর্তমানে ওয়াকফ অর্ডিন্যান্স 1962-তে বলা, 1962 সালের ওয়াকফ অর্ডিন্যান্সে এক্স্যাক্টলি আছে। এইখানটায় যেটা বলা আছে, একজন ওয়াকিফ মানে হলো যিনি কিনা এই ওয়াকফটা করবেন বা ওয়াকফার উদ্দেশ্যে সম্পত্তি দান করতে চাচ্ছে, এক্স্যাক্টলি যে ভদ্রলোক করতে চাচ্ছে তাকে বলা হয় ওয়াকিফ। এই ভদ্রলোক সাধারণত স্পিরিচুয়াল কারণে তার যে একটা তার এই মুসলিম হিসাবে তার আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যেটা বলা যায়, উনি তখন তার সম্পদের স্থাবর বা অস্থাবর সম্পদ এটা এই উদ্দেশ্যে উৎসর্গ করে, এবং এই সম্পদ থেকে আহরিত যে বিষয় আছে, এখান থেকে যেটা আর্ন হবে, সেটা উনি দাতব্য উদ্দেশ্যে, সেটা যে কোনো জনহিতকর এবং ইসলাম বিরোধী নয় এরকম ব্যাপারটা, এই উদ্দেশ্যে ব্যয় করা হবে। এখানে একটা ডিড হয়, দলিল, এটা মনে রাখতে হবে, ওয়াকফা দলিল বলি। এক্স্যাক্টলি। এই ওয়াকফ দলিলে ওয়াকিফে যে ইচ্ছা, জি, তার একটা প্রতিফলন, বহিঃপ্রকাশ থাকবে। হ্যাঁ, এখানে আবার একটা বোঝার ব্যাপার আছে, ওয়াকফ কিন্তু কয়েক প্রকার হয়ে যায়। ওয়াকফে লিল্লাহ, ওয়াকফে আওলাদ, এবং একটা হলো কম্বাইন্ড ওয়াকফ। মানে এটাকে অন্যভাবে বলতে গেলে, আমি অ্যারাবিকে বললাম, অন্যভাবে বলতে গেলে এটাকে বলতে হবে পাবলিক ওয়াকফ, পার্সোনাল ওয়াকফ, কম্বাইন্ড ওয়াকফ। মানে হলো পাবলিক ওয়াকফ মানে আপনি বুঝতেই পারছেন যে এটা সামগ্রিক মানুষের জন্য, প্রত্যেকের জন্য, সবার জন্য। এই বেনিফিশিয়ারি, এখানে তিনটা জিনিস আবার বুঝতে হবে, ওয়াকিফ, মাতোয়াল্লি, বেনিফিশিয়ারি বা সুবিধাভোগী। তো ওয়াকিফ যে উদ্দেশ্যে, বেনিফিশিয়ারিদের উদ্দেশ্যে কিন্তু উনি ওয়াকফ করছেন। তো সেই চার্টারে বা সেই দলিলে বলা থাকবে যে কি কি কারণে এটা ব্যবহার করা হবে, একেবারে ক্যাটাগরিক্যালি বলা থাকবে, এবং সেভাবেই সেটাকে আপনার ব্যয় করতে হবে সেই অর্থকে, এর ব্যত্যয়ও করা কিন্তু যাবে না। জি, ওয়াকফা দলিলের কথা বলছিলেন আপনি, ওয়াকফা দলিলটি কি রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক? এটা তো আমাদের আবার চলে যেতে হবে রেজিস্ট্রেশন অ্যাক্টের দিকে, জি, এবং ওয়াকফের বিষয়টাও যে আছে, তো এখানে পূর্বে কোনো রেজিস্ট্রেশন লাগতো না। মানে এটা আমাদের রেজিস্ট্রেশন অ্যাক্টে বলাই আছে যে যা কিছু এখান থেকে হবে, সেটা যদি 100 টাকার মূল্যের উপরে স্থাবর সম্পত্তি হয়, যেটি ওয়াকফার জন্য দান করা হচ্ছে, সেইটা যদি এরকম হয়, তাহলে মাস্ট রেজিস্ট্রেশন অবশ্যই করতে হবে। দলিলটি অবশ্যই নিবন্ধন করতে হবে সাব রেজিস্ট্রি অফিসে। আবার এখানে কিছু বিষয় আছে যে মৌখিক ওয়াকফও কিন্তু হবে, কিন্তু ওই আইনে বার আছে, এর মানে দেশের সব আইন 1962 সালে 61 বিধিনিষেধ রয়েছে, ওইটা আপনার রেজিস্ট্রি করতে হবে, যেহেতু দেশের আইন অনুযায়ী সেটাকে রেজিস্ট্রি করতে হবে। মুসলিমের যে মূল কনসেপ্টের যে আইন, ওখানে কিন্তু রেজিস্ট্রির বিধান স্বাভাবিকভাবেই 1400 বছর আগে ছিল না। এখনকার আইন অনুযায়ী ওটা অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে 100 টাকার উপরে হলে। জি, সরকার কর্তৃক ওয়াকফা প্রশাসকের কার্যালয়ে করা হয়েছে, এই কার্যালয়ে কি নিবন্ধনের প্রয়োজনীয়তা রয়েছে? এখানে খুব সুন্দর প্রশ্ন। ওয়াকফ, প্রচুর ওয়াকফ আছে, এবং ওয়াকফা প্রশাসকের কার্যাবলী সম্পর্কে জানতে চাচ্ছি। এর প্রচুর ওয়াকফ আছে আমাদের দেশে, কিন্তু ওয়াকফ একসময় প্রচুর হতো। অধিকাংশ মসজিদ মাদ্রাসায় ওয়াকফ পরিচালিত হচ্ছে, চলে। এখন যে এই যে ওয়াকফ অর্ডিন্যান্স আছে, এটা 47 ধারা আমাদেরকে দেখতে হবে। 47 ধারায় বলা হয়েছে যে এই ওয়াকফগুলো এনলিস্টেড করতে হবে কোথায়, এবং এই ওয়াকফ অর্ডিন্যান্সেই বলা আছে 1962 সালের, যে এই যে ওয়াকফ অ্যাডমিনিস্ট্রেটর, এটা অফিস থাকবে একটা, এখন বর্তমানে ঢাকাতে স্কাটনে এটা একটা অফিস আছে, এই অফিসে ওয়াকফ অ্যাডমিনিস্ট্রেটর বসেন,
এখানে 47 ধারা অনুযায়ী, ওই যে 62 অর্ডিন্যান্সের 47 ধারা অনুযায়ী এইখানটায় আপনাকে নাম অন্তর্ভুক্ত করে যে এই আমার ওয়াকফ আছে, বা এই ওয়াকফ আমি করেছি, বা এই ওয়াকফ আমাদের আছে আগে থেকে, পূর্ব থেকে, এই ওয়াকফটাকে এখানটায় 47 ধারায় ইন করানো হলো, ওই অ্যাডমিনিস্ট্রেটরের কাছে ইন করানো। এবং এইটা দলিলপত্র যা আছে, এবং এটার মতোয়াল্লি যিনি, কেয়ারটেকার বলা হয় মতোয়াল্লিকে, এই মতোয়াল্লিকে এখানে এটা কত টাকা দলিলপত্র সব কিছুই কিন্তু এখানে ওয়াকফ জমা দিতে হবে, ওয়াকফ প্রশাসকের কার্যালয়ে। হ্যাঁ। নট অনলি দ্যাট, তার হিসাব পার ইয়ার একটা বিষয় আছে, ওইখানে ওটা জমা দিতে হবে। তারা যদি কোনো কিছু করতে চায়, যা কিছুই করতে চায়, পারমিশন লাগবে ওয়াকফের। জি, তাহলে ওয়াকফ প্রশাসক যিনি রয়েছেন তার দায়িত্ব কি কি রয়েছে? এটা একটা বিস্তর দায়িত্ব আছে ওনার, এবং এটা ওয়াকফ অর্ডিন্যান্সের 62তে এখানে প্রত্যেকের দায়িত্ব আলাদা আলাদাভাবে দেওয়া আছে। মোতোয়াল্লির দায়িত্ব কি হবে, ওয়াকিফের দায়িত্ব কি হবে, এবং অ্যাডমিনিস্ট্রেটরের দায়িত্ব কি হবে। এখন সাধারণত সকল ওয়াকফগুলোর তত্ত্বাবধায়ক এখানে 32 ধারা আমাদেরকে দেখতে হবে, 33 ধারা দেখতে হবে। 32 ধারা অনুযায়ী সাধারণ এই অ্যাডমিনিস্ট্রেটর কিন্তু অনেক কিছুই দেখবেন। 32 ধারা অনুযায়ী সাধারণত যদি মতোয়াল্লি হিসাবে গণ্ডগোল করে, যদি মতোয়াল্লি অনৈতিক কাজে জড়িয়ে যায়, যদি মতোয়াল্লি এই ওয়াকফের হিতের বাইরে, কল্যাণের বাইরে কোনো কাজ করে বা অকল্যাণ কোনো কাজ করে, তাহলে তাকে কিন্তু এই ওয়াকফ অ্যাডমিনিস্ট্রেটর অপসারণ করতে পারে। এবং খুব মজার ব্যাপার, এই অ্যাডমিনিস্ট্রেটর অপসারণ করলে অ্যাডমিনিস্ট্রেটর একটা অর্ডার দিবে। এখানেও কিন্তু মানে খুব চমৎকার আমাদের দেশের আইনটা ওয়াকফ সম্বন্ধে, যে উনি যখন এই আদেশটা দিবেন 32 ধারায়, 32-3 মানে 32-এর উপধারা 3 অনুযায়ী এই ভদ্রলোক, যে ভদ্রলোককে ডিসমিস করা হয়েছে ফ্রম দ্য পোস্ট অফ দ্য মতোয়াল্লি, সে অ্যাগ্রিভড হয়ে, সে ক্ষতিগ্রস্ত হয়ে সে চলে যাবে ডিস্ট্রিক্ট জাজের কাছে, আপিল দায়েরের সুযোগ। এক্স্যাক্টলি, চমৎকারভাবে এটা আছে। এবং সেখানেই শেষ না, আপনি জানেন যে এইটাকে আবার চলে যাবে আপনার হাইকোর্টে, চলে যাবে সিভিল ডিভিশন, এরপর তো অ্যাপেলেট ডিভিশন। মানে এখানে কিন্তু বিচারের যে পুঙ্খানুপুঙ্খ প্রতিকার পাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। একেবারে আমি আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাচ্ছি, যেটি আপনি আলোচনায় বলছিলেন যে 2 ধরনের ওয়াকফা, আমরা 3 ধরনের বলেছিলেন, বাট মূলত 2 ধরনের ওয়াকফা, যেটা ওয়াকফা লিল্লাহ এবং ওয়াকফা আল আওলাদ। এই 2 ধরনের ওয়াকফার মধ্যে পার্থক্যটা কি? মূলত এটার বিস্তর পার্থক্য আছে। ওয়াকফে লিল্লাহ হলো একটা এমন একটা ওয়াকফ, এটা পাবলিক ওয়াকফ বলে। তার মানে হলো এটার বেনিফিশিয়ারি হবে সকলে। সকলে বলতে একটা কমিউনিটি হতে পারে, ওয়াকফা এটা পাবলিক হবে। এ যেমন পানির ব্যবস্থা, একসময় কিন্তু আমাদের দেশে পানিরও 50 বছর, তো যেটাই হোক, এই পানির ব্যবস্থা, সেচের ব্যবস্থা, মানে জনগণের কল্যাণের সব, মানে যা কিছু আছে, তো মসজিদ, মাদ্রাসা, আপনার ওই এগুলো বেশি হয়, এইগুলা দিয়ে গোরস্থান, এগুলো ডেভেলপমেন্টগুলো বেশি হয়। আবার এরকমও হতে পারে কোনো ধর্মীয় কোনো অনুষ্ঠান চালানোর জন্যও এরকম একটা ওয়াকফ করতে পারে। এরকম ওয়াকফও দেখা গেছে যে গরিব মানুষ যাতে কোরবানির যে সুফল বা এই যে ব্যবস্থাগুলা, এগুলোও করা আছে এরকম। এখন একটা মানুষের হিত, মানে একটা হিতৈষী কাজ করার যে একটা ইচ্ছা, এই ইচ্ছাটা কেমন হতে পারে এটা কিন্তু সে ঠিক করে দিবে, ইসলাম বিরোধী না হয় যাতে। এইটুকটাই দেখার বিষয় আছে। ওইটুকটা এখন কি কোনটাকে জনহিতকর মনে করবে, এটা ওয়াকিফ নিজেই ঠিক করবে যে কোনটা সে কাজ করবে। হ্যাঁ, এটা একটা আছে। ওয়াকফে আওলাদ হলো আবার কম্বাইন্ড ওয়াকফ আছে একটা। ওয়াকফে আওলাদ হলো যারা ওয়ারিশ আছে তারা এটার বেনিফিশিয়ারি, এটা বাইরের লোক কিন্তু আর বেনিফিশিয়ারি হতে পারবে না। ওয়াকফে সুবিধাভোগীরা অবশ্যই যিনি ওয়াকিফ রয়েছেন তার আত্মীয় ওয়ারিশ হতে হবে। তো ওয়াকফে আওলাদ বলে, আওলাদ মানে ওয়ারিশ। এখন এটা কম্বাইন্ড কিভাবে হতে পারে, যে ওকে এই ওয়াকফটা আমি একজন করলেন ওয়াকিফ, উনি বললেন যে এই সম্পদের 80%
আওলাদেরা ভোগ করবে, ওয়ারিশরা ভোগ করবেন। এক্স্যাক্টলি। আর এই 20% চলে যাবে আমার যে গোরস্থান আছে বা আমাদের যে মসজিদ আছে বা ওই মসজিদ এলাকার মসজিদ আছে, এই মসজিদে এখান থেকে দিয়ে দেওয়া হবে। দ্যাট ইজ কম্বাইন্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকমও কিন্তু আছে। আরেকটা বিষয় এরকম থাকে অনেক সময় যে মানে এটা তো কোনো লিমিটেশন থাকে না যে এতদিন, এটা তো চলতে থাকবে একটা ওয়াকফলে। এখন এরকমটা হতে পারে যে যদি আওলাদ না থাকে এখনো, তো টোটালি চলে যাবে লিল্লাহ, এই বিষয়গুলো থাকতে পারে। টোটালি কিন্তু নির্ভর করবে ওয়াকিফের ওই দলিলটার উপরে, যে দলিলটাই উনি এই ওয়াকফটা করে গেছেন বা এই যে উৎসর্গটা করে গেছেন, এই দলিলটা দেখার বিষয় আর কি। আমাদের দেশে ওয়াকফ বিষয় নিয়ে অনেক সময় বিরোধ দেখা দেয়, বিশেষ করে মুতুয়ালি নিয়োগের বিষয়ে অনেক মামলা হচ্ছে আদালতে। মুতুয়ালির বিষয়টি ওয়াকিফ নির্ধারণ করে থাকে সাধারণত, এবং ওয়াকফা দলিল অনুযায়ী মুতুয়ালি নিয়োগ হচ্ছেন। এই বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি যে মুতুয়ালি নিয়ে যদি কোনো বিরোধ দেখা দেয়, সেটি কিভাবে আসলে নিষ্পত্তি হওয়া উচিত? চমৎকার প্রশ্ন। মুতুয়ালি এমন একটা পদ, এই যে ওয়াকফ স্টেটটা এটাকে রক্ষণাবেক্ষণ করবে এবং এই বেনিফিশিয়ারি যারা আছে এটার, সেই বেনিফিশিয়ারি যাতে সঠিকভাবে ওয়াকফের যে ইচ্ছাগুলো বাস্তবায়ন এবং রিফ্লেকশন যাতে হয়, এই কাজগুলো তাকে করতে হবে। এবং ওয়াকফের বেনিফিটেড যাতে হয়, ওয়াকফ সম্পত্তিটা এর কল্যাণের জন্য কাজ করতে হবে। তো এখন দেখা যায় এইরকমটা, একই পরিবার থেকে অনেকেই মুতুয়ালি হতে চাচ্ছে, এরকমটাও আছে। আরেকটা আছে যে এই ওয়াকফের যে মুতুয়ালি, তার অনেক ক্ষমতাও থাকে। সো পাওয়ার যেখানে আছে সেখানে অনেক সময় করাপশন হয়। এই কারাপশনের জন্য কিন্তু যে বেনিফিশিয়ারি আছে তারা যে কেউ, অথবা যদি এটা দৃষ্টিগোচর হয় অ্যাডমিনিস্ট্রেটরের, অথবা কোনো কমপ্লেইন করে যদি দৃষ্টিগোচর করা হয়, অ্যাডমিনিস্ট্রেটর তাকে, আমি বলেছিলাম যে ওই যে তাকে স্যাক করতে পারে, মুতুয়ালিকে বাদ দিয়ে দিতে পারেন। হ্যাঁ, বাদ দিতে পারে। এখন ওনাকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে ওইটা তো চলে যাবে হলো ডিস্ট্রিক্ট জাজের কাছে। সেক্ষেত্রে অফিশিয়াল মুতুয়ালি নিয়োগের সুযোগ রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটর আর উনি নিয়োগ নিজস্ব প্রশাসক ব্যক্তি বা কর্মকর্তাকে প্রশাসক বলা হয়, এই অফিশিয়াল মুতুয়ালি হিসেবে নিয়োগ দেওয়ার সুযোগ রয়েছে। অথবা দুজনের মধ্যে যদি কনফ্লিক্ট হয়, সেটাও বিচার করার। এক্ষেত্রে ওয়াকফ দলিলে যদি কোনো ইন্টারপ্রিটেশনের কোনো জটিলতা থাকে, এটি কি? এটা খুব মজার বিষয়, এটা খুব মজার বিষয়। অনেক সময় লেখা থাকে এরকম, মানে এরকম বলা থাকে যে ওয়াকফ দলিলের ব্যাখ্যার প্রয়োজন, জ্যেষ্ঠতা এবং শ্রেষ্ঠতার ভিত্তিতে। আমি অনেক পেয়েছি এরকম কাজ। তো এখানে দেখা যায় জ্যেষ্ঠতা বুঝলাম যে একটা বয়সে বড়, শ্রেষ্ঠতা আপনি কিভাবে আনবেন, এটা খুব টাফ। আবার এই শ্রেষ্ঠতার মধ্যে কোনগুলো একটা মানুষের শ্রেষ্ঠত্বকে খর্ব করে, নৈতিক স্খলন যদি হয়। ওয়াকফ তো একটা আইডেন্টিটি, ইসলামের একটা এখানে স্পিরিচুয়ালিটি আছে। তো এখানে যদি কোনো রকম ব্যত্যয় ঘটে, তো এই লোককে তখন এই যে মুতুয়ালি আছে, তার যে সেকেন্ড সান আছে, তখন জ্যেষ্ঠতা না হলেও শ্রেষ্ঠতার দিক দিয়ে সে ব্যাখ্যাটা এভাবে অ্যাডমিনিস্ট্রেটর করবে। ওইখানে অ্যাডমিনিস্ট্রেটরের ক্ষমতাও আছে। এরপরে তো আমি চেনটা বললাম যে ডিস্ট্রিক্ট জাজ থেকে উপর দিকে যেতে থাকবে। তো এইগুলো কিন্তু অনেক ব্যাখ্যাও আছে, হাজার হাজার পৃষ্ঠা আমাদের অ্যানোটেশন আছে, প্রেসিডেন্টস আছে, নজির আছে, বহু কাজ হয়েছে এটার উপর দিয়ে। আপনি আলোচনার শুরুতে বলছিলেন যে ওয়াকফ সম্পত্তি বিক্রয় বিষয়ে সুনির্দিষ্ট একটি আইন করা হয়েছে 2013 সালে। এক্স্যাক্টলি। যদি মুতুয়ালি কোনো ওয়াকফ সম্পত্তি বিক্রয় করার প্রয়োজন বোধ করেন, তিনি সেটি কিভাবে বিক্রয় করবেন? দেখুন, আমাদের 62 সালের যে অর্ডিন্যান্স, এখানেও একটা কমিটির কথা বলা আছে। আবার আদৌ ওয়াকফ সম্পত্তি বিক্রি করা সম্ভব কিনা যদি দলিলে নিষেধ থাকে? প্রথমত তো যে কোনো ওয়াকফি বিক্রি করা যাবে না, প্রথম কথা। এটা প্রথম কথা। বা দলিলে যদি সুনির্দিষ্ট বিধান থাকে। দ্বিতীয়টা হলো ওয়াকফ বিক্রি করা যাবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো দুটো বিষয় আছে। একটা হলো লিগ্যাল নেসেসিটি, যেটাকে আমরা বাংলায় বলতে পারি আইনগত প্রয়োজনীয়তা। দ্বিতীয় হলো সাফিশিয়েন্ট কজ, যথেষ্ট কারণ। সাপোজ একটা ওয়াকফ সম্পত্তি নিয়ে মামলা হচ্ছে, মামলার কস্টিং আছে, হ্যাঁ, তো ওই ওয়াকফ সম্পত্তির কিছু অংশ বিক্রি করা যেতে পারে,
এখন আমাদের এরকম বহু কারণ আছে, যেটা আমি ওই যে বললাম সাফিসিয়েন্ট কজ, যে কারণে ওয়াকফ সম্পত্তি বিক্রি করা যাবে, বাট দ্যাট ইজ নট সো ইজি। এখানে অনেক বিষয় আছে। এখানে 2013 সালে যে আমি বললাম ওয়াকফ সম্পত্তি হস্তান্তর ও উন্নয়ন আইন, সেখানটায় একটা কমিটির কথা বলা আছে। হ্যাঁ, এই ওয়াকফের সম্পত্তিটা যারা বিক্রি করার জন্য অনুমোদন দিবে, সেটি হচ্ছে ওয়াকফ প্রশাসক। ওয়াকফ প্রশাসক একজন। এখানে খুব মজার ব্যাপার, এখানে শুধুমাত্র ওয়াকফ প্রশাসন না, ধর্ম মন্ত্রণালয়ের লোক আছে, ভূমি মন্ত্রণালয়ের লোক আছে, এখানে পদ বলে দেওয়া আছে কে 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 থাকবে, এই একটা লিস্ট আছে। এই লিস্ট অনুযায়ী একটা ওয়াকফ অ্যাডমিনিস্ট্রেটর সহ, এবং এই নট অনলি দ্যাট, এই মতোয়াল্লিদের একটা অ্যাসোসিয়েশন আছে, সেখান থেকেও লোক নিতে হবে। প্রায় এরকম একটা কমিটি আছে। এই কমিটির কাছ থেকে অনুমোদন নিয়ে ওই যে সাফিসিয়েন্ট কজ এবং ওই যে লিগ্যাল নেসেসিটি, এই দুটাকে স্যাটিসফাই করে দেখিয়ে যদি ওই কমিটি অনুমোদন দেয়, এবং শুধু ওই কমিটি অনুমোদন দিলে হবে না, সেই চিঠিটা রেজিস্ট্রি অফিসে যেতে হবে, তাহলেই একমাত্র, খুবই কঠিন ব্যাপারটা, তাহলেই একমাত্র সেটা বিক্রি করা বা রেজিস্ট্রি করা সম্ভব এবং সেল করা যাবে বা ট্রান্সফার করা যাবে। এখানে আরও কিছু বিষয় আছে, মর্গেজ দিলে 5 বছর বেশি দেওয়া যাবে না, এরকম অনেকগুলো আইন টাইন আছে। এবং এই আইনটা চমৎকার আইন করেছে 2013 সালের আইনটা। এতে করে কোনো করাপশানের সুযোগগুলো কমে গেছে, কথায় কথায় সম্পত্তি বিক্রি করে দেওয়ার সুযোগগুলো কমে গেছে, এবং এই এক্ষেত্রে আদালতের অনুমতি নেবার প্রয়োজন নেই, না, ওই কমিটির কাছ থেকে পূর্ব অনুমতি নিয়ে বিক্রি করা সম্ভব। লিগ্যাল নেসেসিটি বা সাফিসিয়েন্ট কজ, দুটো জিনিসকে দুটোই স্যাটিসফাই করতে হবে, যে কোনো একটি স্যাটিসফাই করতে হবে। আমাদের দেশে কিছু পুরাতন ওয়াকফ আছে যেগুলোর হয়তো সম্পত্তির মূল্য শত কোটি টাকা এখন ছাড়িয়ে গিয়েছে, এবং কিছু সমাজের কিছু প্রভাবশালী মহল ওগুলোকে দখল করার জন্য অবশ্যই এগুলো পিছনে লেগে থাকে। এক্ষেত্রে মুতোয়ালির কি দায়িত্ব রয়েছে, এবং এই ওয়াকফ সম্পত্তির রক্ষায় আইন আসলে কি বিধান রয়েছে? অ্যাকচুয়ালি মোতোয়াল্লি হলো এমন একটা, আমরা দেখেছি অনেক ওয়াকফ দখল হয়ে গিয়েছে, তো এই মোতোয়াল্লি ব্যবসা বাণিজ্য হচ্ছে, হাট বাজার বসে গিয়েছে। মোতোয়াল্লিরই উচিত টেক কেয়ার করা, আর যদি সেটা না করতে পারে, হি ইজ রেসপন্সিবল ফর দ্যাট। মোতোয়াল্লি একটা ট্রাস্ট, হ্যাঁ, ট্রাস্ট একটা আলাদা জিনিস, কাছাকাছি। এই ভদ্রলোক পার্সোনাল লায়াবিলিটি থাকবে এই মোতোয়াল্লিকে, এবং মোতোয়াল্লির অন্যায়ের জন্য তাকে শাস্তি দেওয়া যেতে পারে। তাকে তো শুধু অপসারণ না, সে যদি তসরুপ করে, অর্থদণ্ডের বিধান রয়েছে, সব দিকেই যাওয়া যায়, ব্রিচ অফ ট্রাস্ট, সব দিকেই যাওয়া যায়। এখন বিষয়টা হলো যে হ্যাঁ, এখন মূল্য বাড়ার জন্য এগুলো ঘটেছে, কিন্তু এই যে 13 সালের আইনটা আমি যেটা বললাম, ট্রান্সফার যে ইজি ছিল 62-তে, এই এত সহজ এখন আর নাই। এই হস্তান্তর এবং উন্নয়ন আইন যেটা করেছে ওয়াকফ সম্পত্তির 2013 সালে, এই আইন দিয়ে অনেকখানি এটাকে ঠিক করে। স্যার, খুব সংক্ষেপে জানতে চাচ্ছি যে বর্তমান যে অর্ডিন্যান্সটা রয়েছে, এটি কি সংশোধনের প্রয়োজন রয়েছে কিনা? আমি ব্যক্তিগতভাবে মনে করি না, তবে এখানে কিছু বিষয়কে আরও আনা উচিত বলে আমি বলতে পারি। যেমন ওয়াকফের সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে আরও কিছু জিনিসকে অ্যাপ্লাই করা উচিত। 2013 সালে যে কমিটিটা দেওয়া হয়েছে, এই কমিটিটাকে যেভাবে দেওয়া হয়েছে, যে স্তরের মানুষজন, এর চেয়ে আরেকটু উপরে, এবং এখানে ভূমি মন্ত্রণালয়, এখানে আপনার ধর্ম মন্ত্রণালয়, এবং এখানে আমাদের রেভিনিউ যে বিষয়টা আছে, এগুলার একটা সমন্বয় দরকার, যাতে করে এই সম্পত্তি ঠিকভাবে বিক্রি না করাটা, ওয়াকফের স্বার্থটি যাতে ঠিকমতো রক্ষা হয়। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক, ল অ্যান্ড অর্ডার, ATN বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। তাছাড়া আমাদের কাছে ইমেল করতে পারেন l.orderatn@gmail.com। আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।